আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আফরোজ খান মডেল স্কুলের অনলাইন ক্লাসে আজকে যে অধ্যায়টা নিয়ে আসছি সেই অধ্যায়টা হচ্ছে তোমাদের সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায় রেখা কোণ ত্রিভুজ। রেখা কোণ ত্রিভুজ আমরা ক্লাস 6, 7, 8 এই ক্লাসগুলোতে ত্রিভুজের বেশ কিছু উপপাদ্য পড়েছি। সেই উপপাদ্যগুলো আর আমরা আলোচনা করবো না, সেই উপপাদ্যগুলো আমরা একটু জাস্ট একটু রিভিশন করব। তো প্রথমে আসি রেখা আমরা জানি একটা বিন্দুর সঞ্চারপথ সেটা যদি সরল বরাবর হয়, সোজা হয়, স্ট্রেট বরাবর হয় তাহলে সরলরেখা, যদি বক্র হয় তাহলে বক্র রেখা। কোণ দুটি রশ্মি যদি কোনো সমতলে কোনো একটা বিন্দুতে মিলিত হয় তাহলে এটাকে কোণ বলে। দুটি রশ্মি, আমরা রশ্মির সংজ্ঞা জানি কি, যে সরল যে রেখার একটা বিন্দু স্থির আর একটা প্রান্ত চলমান, এটাকে রশ্মি বলে। তাহলে যে দুটি রশ্মি কোনো সমতলে একটা বিন্দুতে মিলিত হলে তাকে কোণ বলে। এবার আসো ত্রিভুজ, আমরা জানি তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কিংবা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ ক্ষেত্র বলে থাকি। তেমন আজকে যে বিষয়গুলা একটু রিভিশনে নিয়ে আসতে হবে সেগুলো হচ্ছে ত্রিভুজের মধ্যমা হচ্ছে একটা ত্রিভুজের কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা। এটা যদি এ বি সি একটা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের এ যদি আমি শীর্ষবিন্দু ধরি তাহলে বি সি বাহুর মধ্যবিন্দু যদি ডি ধরি তাহলে এই এ ডি রেখাংশটাই হচ্ছে এ বি সি ত্রিভুজের বি সি বাহুর মধ্যমা। এ হচ্ছে মধ্যমা। এবার আসো যে সমান্তরাল সরল রেখা যদি দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান হয়, যদি দুইটি সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব সবসময় সর্বদা একই থাকে তাহলে ওই দুটি সরল রেখাকে সমান্তরাল সরল রেখা বলে। এবার আসলে আমরা কিছু কোণের সংজ্ঞা আমরা একটু দেখি, যে কোণের সংজ্ঞাগুলো আমরা আগেই পড়েছি। বিপ্রতীপ কোণ, আমরা বিপ্রতীপ কোণের সংজ্ঞা জানি যে বাহু দুটিকে বিপরীত দিকে বর্ধিত করলে, একটা কোণের বাহু দুটিকে বিপরীত দিকে বর্ধিত করলে যে কোণ দুটি উৎপন্ন হয় তাদেরকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলে। একান্তর কোণ হচ্ছে একজোড়া সমান্তরাল সরল রেখাকে কোনো একটা সরল রেখা ছেদ করলে, একজোড়া সমান্তরাল সরল রেখাকে কোনো একটা সরল রেখা ছেদ করলে ওই সরল রেখার অভ্যন্তরে এবং ছেদকের বিপরীত পার্শ্বে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদেরকে পরস্পরের একান্তর কোণ বলে। এবার যে বিষয়টা আমাদের জানতে হবে সেই বিষয়টা হচ্ছে ত্রিভুজের সর্বসমতা। ত্রিভুজের সর্বসমতায় এই বিষয়টা আমাদেরকে খুব বেশি পরিমাণে মনে রাখতে হবে। ত্রিভুজের সর্বসমতার আমরা জানি কয়েকটা শর্ত আমরা পড়ে আসছি। একটা শর্ত পড়ে আসছি, যদি দুইটি ত্রিভুজের কোনো একটা ত্রিভুজের দুইটি বাহু অপর একটা ত্রিভুজের দুইটি বাহুর সমান এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম আমরা বলতে পারি। তাহলে আমরা সংক্ষিপ্তে লিখতে পারি দুইটি বাহু ও একটি কোণ। যদি দুইটি বাহু এবং একটি কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম বলতে পারি। 2 নাম্বার, দুইটি কোণ এবং একটি বাহু যদি সমান হয়, একটি ত্রিভুজের একটি বাহু এবং বাহু সংলগ্ন দুটি কোণ অপর একটি ত্রিভুজের বাহু এবং বাহু সংলগ্ন কোণ দুটি সমান হলে পরস্পরের ত্রিভুজ দুটি সর্বসম। 3 নাম্বার আরেকটা আছে, সেটা হচ্ছে তিনটি বাহুই যদি সমান হয়, তিনটি বাহু অথবা তিনটি কোণ যদি একটা ত্রিভুজের তিনটি বাহু অপর একটা ত্রিভুজের তিনটি বাহুর সমান হলে ত্রিভুজটা সর্বসম, অথবা একটি ত্রিভুজের তিনটি কোণ অপর একটা ত্রিভুজের তিনটি কোণের সমান হলে ত্রিভুজ
দুইটা সর্বসম। এই তিনটা ধারণা আমরা আমাদের একটু মনে রাখতে হবে এবং অন্তস্থ করে ফেলবা। এই তিনটা ধারণা যদি রাখতে পারো তাহলে ত্রিভুজের যে কোনো ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারবো। এবার আসো এই তিনটার যে কোনো একটা দিয়ে যদি আমরা দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করি, ওই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার পরে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্তগুলো এরকম সিদ্ধান্তসমূহ এরকম। 1 নাম্বার, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে। 2 নাম্বার সিদ্ধান্ত হচ্ছে অনুরূপ কোণগুলো সমান হবে। 3 নাম্বার সিদ্ধান্ত হচ্ছে অনুরূপ বাহুগুলো সমান। তো ক্ষেত্রফল কি আমরা তো জানি, ক্ষেত্রফলের সংজ্ঞা যে একটা ক্ষেত্র ভূমিতে যে জায়গা দখল করে সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। অনুরূপ কোণ কাকে বলে? অনুরূপ কোণ হচ্ছে অনুরূপ বাহুর সমান বাহুর বিপরীত কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ। আমি যদি এই একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ ডিই এফ আর একটা ত্রিভুজ, এই এ বি সমান ডিই এবং বিসি সমান ইএফ এবং অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, এই কোণটা এই কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। এখান থেকে সিদ্ধান্তগুলো কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হবে। এটার যদি ক্ষেত্রফল 15 বর্গ একক হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল 15 বর্গ একক হবে। যদি আমরা অনুরূপ বাহুকোণগুলা যে এ বি সি ইকুয়াল টু কোণ ছিল ডিইএফ, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে ই কোণের বিপরীত বাহু হচ্ছে ডিএফ, তাহলে অবশ্যই ডিএফ ইকুয়াল টু এসি হবে, কারণ সিদ্ধান্ত থেকে যে অনুরূপ বাহুগুলো সমান হবে। অনুরূপ কোণ হচ্ছে সমান বাহুর বিপরীত কোণ। যেমন বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এ, তাহলে কোণ এ ইকুয়াল টু লিখতে পারি বিসি ইকুয়াল টু ছিল ইএফ, তাহলে ই এর বিপরীত কোণ হচ্ছে ডি ইকুয়াল টু ডি। যদি এ বি ইকুয়াল টু ছিল ডিই, তাহলে এ বিপরীত কোণ সি, ডিই এর বিপরীত কোণ এফ, তাহলে সি আর এফ কোণগুলো পরস্পর সমান। এইগুলো অনুরূপ কোণ এবং অনুরূপ বাহু। তো এই জিনিসগুলোর উপর নির্ভর করে আমরা কিছু উপপাদ্য দেখে আজকে আলোচনা করব। তোমাদের বইয়ের উপপাদ্য নাম্বার হচ্ছে 15। উপপাদ্যটিতে বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তো সমান্তরাল কথাটা প্রমাণ করতে হবে আগে। তো সমান্তরাল যদি আমরা প্রমাণ করতে যাই, তাহলে সমান্তরালের সাথে সম্পর্ক আমরা কি জানি? তো সমান্তরালের সাথে সম্পর্ক জানি যে সমান্তরালের কথা আসলেই প্রথম আসে সামান্তরিক কিংবা আয়তক্ষেত্র। সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে এখানে আমাদের সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো নিয়ে আসতে হবে। তাহলে আমি উপপাদ্য 15, এখানে বলা হয়েছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তৃতীয় বাহুর অর্ধেক।
এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা সাধারণ নির্বাচনে বলা আছে যে সাধারণ নির্বাচন অনুযায়ী যদি আমরা এই বাহুগুলোকে চিহ্নিত করি তাহলে সেটা চলে আসবে বিশেষ নির্বাচন। তাহলে আমরা একটু এই উপপাদ্য অনুসারে চিত্রটা আঁকানোর চেষ্টা করি। তাহলে আমরা মনে করলাম এ বি সি একটা ত্রিভুজ, বি সি একটা ত্রিভুজ, এ বি বাহুর মধ্যবিন্দু ধরলাম ডি, এ সি বাহুর মধ্যবিন্দু ধরলাম ই। ডি আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ অফ বি সি। এই দুইটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে। তো আমি প্রথমেই বলেছিলাম সমান্তরাল প্রমাণ করতে গেলে সমান্তরাল কথাটা আসলেই যে জিনিসটা আসে সেই জিনিসটা হচ্ছে আয়তক্ষেত্র কিংবা সামান্তরিক। তা আয়তক্ষেত্র কোনো সমকোণ না, তাহলে এখান থেকে আয়তক্ষেত্র বানানো যাবে না। যদি সামান্তরিক চিন্তা করি তাহলে সামান্তরিক বানানো যাইতে পারে। তাহলে সামান্তরিক বানানোর জন্য আমরা একটু টেকনিক্যালি চিত্রটাকে বর্ধিত করব, যে কিছু বাড়তি অংশ ড্র করব। এই ডিইটাকে বর্ধিত করলাম এফ পর্যন্ত এবং এমনভাবে বর্ধিত করলাম যেন ডিই ইকুয়াল টু ই এফ হয়। এই এফ সি যোগ করে দিলাম, এফ সি যোগ করে দিলাম। এফ সি যোগ করে দিলাম। তাহলে এই কথাগুলো আমাদের একটু লিখতে হবে যে অঙ্কনে লিখতে হবে, অঙ্কনে লিখতে হবে ডিই কে এ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডিই ইকুয়াল টু ই এফ হয়। এবং আমরা কি করছি, সি ও এফ যোগ করি যোগ করছি, আমাদের কাঙ্ক্ষিত চিত্র চলে আসছে। এখন আমরা এখান থেকে প্রমাণ করব যে ডিই আর বিসি সমান্তরাল। তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ তো ছিল, আরও দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। একটা ত্রিভুজ ডিই এডিই এবং একটা ত্রিভুজ ইএফসি। নতুন একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ইএফসি। তাহলে ইএফসি এর সাথে আমরা দেখি কি কি সমান আছে। এডিই এবং ইএফসি এর এই দুইটা ত্রিভুজ আমরা একটু তুলনা করি, দেখি কি কি মিল আছে, কি কি সমান আছে। এই দুইটা ত্রিভুজের মধ্যে সমান আছে। প্রমাণ আমরা এই ইকুয়াল টু ইসি কিংবা সিই লিখতে পারি, সিই, কারণ সাইড নোট হচ্ছে ই এসি এর মধ্যবিন্দু। এটা তোমরা যথার্থতায় লিখবা, যথার্থতায় লিখতে হবে এটা, কিংবা সাইড নোট আকারে তোমরা দিলেও হবে। তারপরে হচ্ছে ডিই ইকুয়াল টু ইএফ, এটা আমরা অঙ্কন অনুসারে এটা আমরা অঙ্কন অনুসারে আঁকাইছি। এভাবেই আমরা ডিই ইকুয়াল টু ইএফ আঁকাইছি। এবং এখানে দেখো যেহেতু ডিইটাকে বর্ধিত করছি ইএফ, তাহলে ডিএফটা একটা সরল রেখা, এসি তো নিজে একটা সরল রেখাংশ। তাহলে এখানে একটা অটোমেটিক্যালি কোণ উৎপন্ন হয়ে গেছে। এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ, আমরা বিপ্রতীপ কোণের সংজ্ঞা পড়ে আসছি। তাহলে এখানে লিখতে পারি কোণ এই ডি ইকুয়াল টু কোণ সিই এফ। এটা সাইড নোট হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ
বিপ্রতীপ কোণ, এটা আমাদের সাইডে। এখন আমরা 2 নম্বর শর্তে একটা 3টা শর্ত যে পড়ে আসছিলাম ত্রিভুজ দুইটা সর্বসম হওয়ার, এখানে দেখো কোনো একটা শর্তের সাথে মিলে গেছে যে 2টা বাহু এবং একটা কোণ সমান, 2টা বাহু এবং একটা কোণ সমান। তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে ত্রিভুজ এ ডি ই সর্বসম চিহ্ন, এটা সমান চিহ্নের উপর ভার্সেস দিলে সর্বসম হয়ে যায়। ত্রিভুজ সিই এফ, ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হওয়ার পরে আমরা কিছু সিদ্ধান্ত লিখছিলাম, সিদ্ধান্তগুলো লিখছিলাম যে অনুরূপ বাহুগুলো পরস্পর সমান, অনুরূপ কোণগুলো পরস্পর সমান, ক্ষেত্রফল সমান। তাহলে অনুরূপ বাহু এগুলো কোনখানে কি কি বাহু আছে দেখি আমরা। তাহলে অনুরূপ কোণের বিপরীত বাহুগুলো ছিল অনুরূপ বাহু। তো অনুরূপ কোণ ছিল কি এ ই ডি এবং সিইএফ, এই দুইটা কোণ পরস্পর সমান, যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো অনুরূপ বাহু বলা হয়। তাহলে এই কোণের বিপরীত বাহু, এই ই কোণের বিপরীত বাহু হচ্ছে এডি। তাহলে লিখতে পারি এডি ইকুয়াল টু এই কোণের বিপরীত বাহু হচ্ছে সিএফ। তাহলে সিএফ এবং লিখতে পারি আমরা, দেখো এই এই সমান সমান সিই ছিল, তাহলে এই এর বিপরীত কোণ হচ্ছে এইটুক। তাহলে এইটুক ইকুয়াল টু এ ডি এইগুলো। তাহলে লিখতে পারি এ ডি ই ইকুয়াল টু কোণ এডি ইকুয়াল টু কোণ ই এফ সি, এবং লিখতে পারি আরও একটা কোণ সমান আছে, সেই কোণটা হচ্ছে কোণ ডি এ ই ইকুয়াল টু কোণ ই সি এফ। এই কোণটা সমান কেন? এই ডিই এর বিপরীত কোণ এটা, ই এফ এর বিপরীত কোণ এটা। ডিই আর ই এফ যেহেতু সমান, তাহলে এই কোণ দুটি অনুরূপ কোণ, এর জন্য আমরা কোণ দুটি পরস্পর সমান লিখতে পারছি। কিন্তু একটু লক্ষ্য করে দেখো, এই কোণ দুটা একান্তর কোণ, একই সরলরেখার বিপরীত পাশে, এবং কি দুইটা এডি এবং সি এফ দুইটা যদি সরলরেখা হয়, এই দুইটা সরলরেখাকে ডি এফ সরলরেখা ছেদ করছে, এর জন্য, এবং একই সরলরেখার বিপরীত পাশে দুইটা কোণ, এর জন্য এই কোণগুলো পরস্পর একান্তর কোণ বলতে পারি। যদি একান্তর কোণ হয় তাহলে আমরা বলতে পারি, দেখি কিন্তু কোণগুলো একান্তর কোণ, একান্তর কোণ। যদি একান্তর কোণ হয় তাহলে আমরা একান্তর কোণের শর্ত থেকে বলতে পারি, তাহলে এডি সমান্তরাল সিএফ, এডি সমান্তরাল সিএফ। আবার এডি মানে হচ্ছে, এডি যে কথা, এবি একই সরলরেখার মধ্যে অবস্থিত, সমান্তরাল সিএফ বলতে পারি। আবার এডি যে কথা, বিডি একই কথা, বা বিডি একই সরলরেখার অংশ, সমান্তরাল সিএফ। আবার যেহেতু প্রমাণ করে আসছি, আবার দেখে আসছি যে বিডি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু এডি আবার সি এফ। তাহলে আমরা বলতে পারি বিডি এফ সি একটি সামান্তরিক। তা আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তো ওই শর্ত থেকে আমরা একটু আরেকটা জিনিস লিখতে পারি, ডিএফ, অতএব ডিএফ সমান্তরাল বিসি, বা ডিএফ সমান্তরাল যদি হয় ডি টাউ
বিসির সমান্তরাল হবে, কারণ ডিটা হচ্ছে ডিএফ এর একটা অংশ, এর জন্য সমান্তরাল। তাহলে এখন লিখি, একটা অংশ প্রমাণ হয়ে গেছে। এখন হচ্ছে যেহেতু ডি বি ডি এফ সি একটি সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে লিখতে পারি বি সি ইকুয়াল টু ডি এফ। ডি এফ ইকুয়াল টু লেখা যায় আবার ডিই যোগ ই এফ। আমরা অঙ্কন করেছি ডিই আর ই এফ কি সমান, তাহলে মানটা বসাই দেই। তাহলে ডিই প্লাস ডিই ইকুয়াল টু 2 ইন্টু ডি ই। এই প্রমাণটাও আসতে পারে, এই প্রমাণটাও পরীক্ষায় আসতে পারে, কিন্তু তোমাদের উপপাদ্য প্রমাণ বলছে ডিই ইকুয়াল টু হাফ, গুণাকার আছে ওইদিকে নিলে ভাগাকার হয়ে যাবে। এই ছিল আমাদের উপপাদ্য 15। তা আমরা একটু অনুশীলনী চলে যাব। এখানে উদাহরণ অঙ্কগুলা করা আছে, উদাহরণ 1 এবং উদাহরণ 2 তোমরা একটু দেখবে। আমরা অনুশীলনীর দিকে কিছু গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দেখি। অনুশীলনীর 6.3-এর 12 নম্বর অঙ্কটা বলছে এ বি সি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের, আমি ধরলাম বি সি এর মধ্যবিন্দু ডি দেওয়া আছে, ভালো করে কি এটা, তাহলে ডি সি এর মধ্যবিন্দু ধরলাম, এটা যোগ করে দিলাম ডি। এটা বলা আছে যে বি সি এর মধ্যবিন্দু ডি, যে বিডি ইকুয়াল টু সিডি, এটা বলা আছে আমাদের প্রশ্নে। মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এ বি প্লাস এসি, প্রমাণ করতে হবে এ বি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2 ইন্টু এডি। আমাদের এই ত্রিভুজটার দ্বারা আমাদের এই প্রমাণ করতে হবে। এটা বাংলাতেও লেখা থাকে যে দেখি ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে এডিটা বিসি এর মধ্যমা। তে বাংলাতে এভাবে লেখা থাকে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর, এই কথাটা লেখা থাকে। তাহলে আমরা একটু প্রমাণ দেখি, প্রমাণ করি। তাহলে আমরা আরেকটু উপপাদ্য পড়ে আসছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা প্রমাণ ত্রিভুজ এ বি ডি হতে পাই, তাহলে এ বি যোগ বিডি ইজ গ্রেটার দেন এডি। এটা আমরা 1 নং ইকুয়েশন রাখলাম। আবার ত্রিভুজ এ সি ডি হতে পাই এসি প্লাস সিডি গ্রেটার দেন আমরা একটু চিন্তা করে নেই যে আমি যদি এসিটাকে এসি প্লাস এডি গ্রেটার দেন বিডি লিখতে পারি, তাহলে আমরা একটু অন্যভাবে প্রমাণ করি এই জিনিসটা, চিত্রটা বর্ধিত করে দিই আগের থেকে। এই চিত্রটা এমনভাবে বর্ধিত করলাম ই পর্যন্ত যেন ডিই ইকুয়াল টু এডি হয়। সিই যোগ করে দিলাম, তাহলে আমরা অঙ্কন করলাম। অঙ্কন এডিকে ই পর্যন্ত এমন
ভাবে বর্ধিত করি যেন এডি ইকুয়াল টু ডিই হয়, এডি ইকুয়াল টু ডিই হয়। তাহলে এটা আমরা বর্ধিত করলাম এবং যোগ করলাম কি ই ও সি যোগ ই ও সি যোগ করে দিলাম। তাহলে এখানেও দেখো দুইটা নতুন ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিছু কম্পেয়ার করতে পারি। এই দুইটা ত্রিভুজে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের যে যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলো হচ্ছে প্রমাণের মধ্যে আছে যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ ডিই সি হতে কি পাই লেখো বিডি ইকুয়াল টু সিডি, এটা মধ্যবিন্দু দেওয়া আছে বিসি এর মধ্যবিন্দু ডি, এবং অঙ্কন করছি এডি ইকুয়াল টু ডিই, এটা অঙ্কন অনুসারে এটা মধ্যবিন্দু ডি মধ্যবিন্দু বিসি এর মধ্যবিন্দু তোমরা একটু লিখে নিবে। এটা অঙ্কন অনুসারে আমরা অঙ্কন করছি অঙ্কন। এখানে আরো একটা বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে, দেখো এই কোণটা কোণ এ ডি বি ইকুয়াল টু কোণ ই ডি সি, এই কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে আগের যে একটা ত্রিভুজ করে আসলাম সেই উপপাদ্য থেকেই আমরা দেখছি দুইটা বাহু এবং একটা কোণ যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম বলতে পারি। তাহলে ত্রিভুজ এ বি ডি সর্বসম, ত্রিভুজ সিডিই কিংবা ডিই সি সর্বসম হওয়ার পরে যে সিদ্ধান্তগুলো আমরা লিখছিলাম সেই সিদ্ধান্তগুলোর মধ্যে আবার ফিরে যাই। এই কোণ আর এই কোণ যেহেতু সমান, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে সিই, তাহলে এই বাহু দুটা সমান। তাহলে আমরা লিখতে পারি এবি ইকুয়াল টু সিই, এটা লিখতে পারি। এখন আমরা একটু আসি, তাহলে এ ই সি একটা ত্রিভুজ, আমরা ধরলাম এই রেখাটা নাই, তাহলে এ সি ই একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ সি ই হতে তাহলে এ সি যোগ সিই কিংবা ইসি গ্রেটার দেন এ ই। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এই যে এ সিই ইকুয়াল টু লিখে আসছি এ বি, বা লিখতে পারি এ সি প্লাস এ বি, এইটাকে ভেঙে লেখা যায় এডি যোগ ডিই যে কথা, এডি একই কথা। তাহলে এডি যোগ এডি, তাহলে এডি আর এডি যোগ করলে 2AD হয়ে যায়। অতএব আমরা বলতে পারি এবি যোগ এসি গ্রেটার দেন 2 × AD আমাদের প্রমাণিত যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা উপপাদ্য 15 এবং 19 6.3-এর 12 নম্বর এই ছিল আমাদের আলোচনা। এই আলোচনাগুলোর মধ্যে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে যে কোন কোন অংশগুলো তোমরা বুঝো নাই। তা আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।